মাই লাস্ট ডাচেস কবিতাটি রবার্ট ব্রাউনিং এর লেখা। তো রবার্ট ব্রাউনিং কে ছিলেন? রবার্ট ব্রাউনিং এর বাড়ি ছিল লন্ডনে। রবার্ট ব্রাউনিং একজন বিখ্যাত কবি ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের। 1812 সালে ওনার জন্ম এবং 1889 সালে ওনার মৃত্যু। রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। আর রবার্ট ব্রাউনিং অ্যাকচুয়ালি ড্রামাটিক মনোলগ লেখার জন্য উনি খুব বিখ্যাত ছিলেন। তিনি প্রচুর ড্রামাটিক মনোলগ লিখেছিলেন। এই কবিতাটা যেটা আমরা এই মুহূর্তে পড়ছি, মাই লাস্ট ডাচেস, এটাও একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ বলতে বোঝায়, ড্রামাটিক বলতে ড্রামা সংক্রান্ত অর্থাৎ নাটকীয় একটা পরিবেশ আমরা এই গল্পের মধ্যে পাবো, এই কবিতার মধ্যে পাবো। আর মনোলগ বলতে যেখানে একজন কথা বলছেন এবং অন্যজন শুনছেন, লিসনার শুধুই শুনছেন, মানে যিনি শুনছেন তিনি কোনো রেসপন্ড করছেন না, তিনি শুধু শুনছেন আর এখানে একজন কথা বলছেন। তো এটাকেই ড্রামাটিক মনোলগ বলা হয়। তো মাই লাস্ট ডাচেস একটা ড্রামাটিক মনোলগ। এখানে মাই লাস্ট ডাচেস কবিতাটির নামটা দেখো, মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস বলতে মাই বলতে আমার, লাস্ট বলতে শেষ বা গত ডাচেস। ডাচেস কাকে বলে? ডিউকের স্ত্রীকে ডাচেস বলা হয়। অর্থাৎ আমার লাস্ট ডাচেস। এখানে রাজা কথা বলছেন, ডিউক কথা বলছেন। এখানে ডিউকের নাম হচ্ছে আলফানজো। আর ফেরাডা, দেখো লেখা রয়েছে টেক্সটের মধ্যে ফেরাডা। ফেরাডা হচ্ছে ইটালির একটি শহরের নাম, আর ফেরাডা রাজ্যের রাজার নাম হচ্ছে আলফানজো। এখানে ডিউক কথা বলছে। ডিউক কার সঙ্গে কথা বলছেন? ডিউক কথা বলছেন একজন মেসেঞ্জারের সঙ্গে। কোন মেসেঞ্জার? এখানে একজন মেসেঞ্জার এসছে কাউন্টের মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে। কাউন্টের মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ডিউকের সঙ্গে। তো তার জন্য কথা বলতে এসছেন একজন মেসেঞ্জার, যার সঙ্গে কথা বলছেন ডিউক আলফানজো, তার সঙ্গে কথা বলছেন এবং তিনি শুনছেন। তো ফার্স্ট লাইনে আমরা যাচ্ছি, লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করছি বিষয়গুলোকে। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এখানে ডিউক অত্যন্ত অ্যারোগেন্ট। এখানে ডিউক আমরা দেখছি এখানে পুরুষতান্ত্রিক একটা সোসাইটি, যেখানে ডিউকের পাওয়ার, তিনি ডিউক নিজে রাজা, তাই তিনি একটা পাওয়ার দেখাচ্ছেন যে তিনি প্রচুর পাওয়ারফুল, তিনি সব কিছু করতে পারেন। তার মধ্যে একটা অ্যারোগেন্ট ভাব রয়েছে, যে একটা ঔদ্ধত্য, একটা স্পর্ধা তিনি দেখাচ্ছেন। তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং ছবি এঁকে রেখে দিয়েছেন। তো সেটাই তিনি ডেসক্রাইব করছেন, তার স্ত্রীর ছবিটাকে বলছেন, ছবিটার সম্পর্কে বলছেন কিনা, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। দেখুন, তিনি বলছেন যে মেসেঞ্জার তাকে বলছেন যে ওটা আমার লাস্ট ডাচেস, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। পেন্টেড মানে আঁকা রয়েছে, অন দ্য ওয়াল মানে দেওয়ালে, অর্থাৎ দেওয়ালে আঁকা যে ছবিটা দেখছেন না, ওটা আমার লাস্ট ডাচেস। তিনি এভাবে বলছেন তার মেসেঞ্জার, কাউন্টের মেসেঞ্জারকে তিনি বলছেন। লুকিং, দেখুন, অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। ছবিটা দেখে কি মনে হচ্ছে? যেন মনে হচ্ছে একদম প্রাণবন্ত, একদম জীবন্ত একটা ছবি। অ্যালাইভ মনে হচ্ছে না? লুকিং, দেখুন, অ্যাজ ইফ মানে যেন, সি বলতে এখানে ছবিটা, ওয়ার অ্যালাইভ মানে একদম জীবন্ত, একদম প্রাণবন্ত একটা ছবি, একটা লিভিং বলে মনে হচ্ছে না এটা একটা ডেড পিকচার, মারা গেছে, এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে ছবিটা একদম লাইভ, একদম জীবন্ত প্রাণবন্ত একটা ছবি মনে হচ্ছে, তাই না? আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার। আমি তো বলবো এই পিসটা, দ্যাট পিস এ ওয়ান্ডার, আমি বলবো এই ছবিটা একটা ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি? একদম অবাক করে দেয় যেটা। পিস বলতে এই পিসটা, অর্থাৎ এই বিউটিফুল পিকচারটাকে বলছেন দ্যাট পিস। এ ওয়ান্ডার মানে একটা বিস্ময়কর, একটা দারুণ, অবাক করে দেওয়া একটা ছবি, তাই না? নাও, এখন, ফ্যাডা প্যান্ডভস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। ফ্যাডা প্যান্ডবের হাত সারা দিন কাজ করেছে ছবিটাকে আঁকার জন্য। ফ্যাডা প্যান্ডবকে একজন পেন্টার, বিখ্যাত পেন্টার, যাকে দিয়ে ডিউক এই ছবিটা আঁকিয়েছিলেন। তার হাতগুলো, হ্যান্ডস মানে হাত দিয়েই তো আঁকবে, তো ফ্যাডা প্যান্ডবের হ্যান্ডসগুলো ওয়ার্কড মানে কাজ করেছিল, বিজিলি মানে ব্যস্তভাবে, এ ডে মানে একদিন, অর্থাৎ একদিন সারাদিন ধরে ফ্যাডা প্যান্ডব এই ছবিটা এঁকেছেন। তার বেস্ট ভাবে তিনি ছবিটাকে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ ফ্যাডা প্যান্ডব এই ছবিটা পেন্টিং করেছেন, সেটা ডিউক বলছেন। দেয়ার সি স্ট্যান্ড, সেখানে সে দাঁড়িয়ে রয়েছে। সি বলতে তার ডাচেসের কথা বলছেন। একদম স্ট্যান্ড মানে একদম দাঁড়িয়ে আছেন ছবিটা মনে হচ্ছে একদম ফুল একটা পিকচার, ফুল ছবি একটা।
উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার? আপনি কি বসবেন? উইল ইউ প্লিজ ইউ সিট, আপনি কি প্লিজ একটু বসবেন, মানে একটু বসুন। অর্থাৎ তিনি মেসেঞ্জারকে বসার জন্য রিকোয়েস্ট করছেন। রাজা বলছেন, ডিউক বলছেন আপনি বসুন। আর লুক অ্যাট হার, ছবিটার দিকে দেখুন। আই সেড, আমি বলবো, ফ্যারা প্যান্ডব বাই ডিজাইন। আসলে বাই ডিজাইন মানে কি? ডিজাইন বলতে তিনি এঁকেছেন ছবিটা। আমি বলবো ফ্যারা প্যান্ডবের কথা। অর্থাৎ ফ্যারা প্যান্ডব নামটা উনি মেনশন করছেন, উল্লেখ করছেন, যে বাই ডিজাইন মানে তিনি ছবিটা এঁকেছেন, সেটা তিনি বলছেন মেসেঞ্জারকে। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স। আসলে তিনি বলছেন যে আমি এই কারণে বলছি যে তুমি হয়তো বুঝতে পারবে না। নেভার রিড করা মানে এখানে স্টাডি করা, এখানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবেন না হয়তো। স্ট্রেঞ্জার্স লাইক ইউ, অর্থাৎ আপনার মতো যারা স্ট্রেঞ্জার্সরা, অনেক অপরিচিত, অনেক নতুন যারা এসছেন, তারা ছবিটা দেখে অবাক হয়ে গেছেন। শুধু আপনিই দেখছেন তা না, আপনি অবাক হচ্ছেন তা না। স্ট্রেঞ্জার্স লাইক ইউ, অর্থাৎ লাইক ইউ মানে আপনার মতো অন্যান্য আরও স্ট্রেঞ্জার্সরা, যারা ছবিটাকে দেখে বুঝতে পারেনি যে এত সুন্দর ছবিটা আঁকলো কে, এত বিউটিফুল ছবিটা কে মানে পিকচারাইজ করলো কে, আঁকলো কে। পিকচার কাউন্টিনেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স, ছবিটা কেমন দেখতে সেটাকে বলা হচ্ছে কাউন্টিনেন্স। অর্থাৎ ছবিটার ধরন বা ছবিটার আকার যে গঠন, সেটাকে কাউন্টিনেন্স বলা হচ্ছে। অর্থাৎ এই ছবিটা দেখে কেউ উপলব্ধি করতে পারে না, আপনার মতোই তারা অবাক হয়েছে বহুজন এই ছবিটা দেখে, যে এই সুন্দর ছবিটা এরকমভাবে একটা লাইভলি, একটা প্রাণবন্ত ছবিটাকে ফুটিয়ে তুলল কে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। অর্থাৎ ছবিটার মধ্যে রয়েছে একটা ডেপথ, একটা প্যাশন, একটা আবেগ, একটা গভীরতা। ছবিটা দেখলেই মনে হচ্ছে ছবিটার মধ্যে একটা ভীষণ একটা লিভিং ব্যাপার রয়েছে, একটা অ্যালাইভ, একটা মনে হচ্ছে একটা প্রাণবন্ত একটা ছবি, একদম লিভিং একটা ছবি, যে ছবিটা মনে হচ্ছে একদম ভীষণ একটা লাইভলি ছবি। একটা ছবিটার মধ্যে একটা ডেপথ রয়েছে, একটা প্যাশন রয়েছে, একটা আবেগ রয়েছে। আর্নেস্ট গ্ল্যান্স, অর্থাৎ গ্ল্যান্স মানে কি? চোখের যে দৃষ্টি, সেটাও ভীষণ আর্নেস্ট, অর্থাৎ ভীষণ একটা মানে খুব সুন্দর দৃষ্টি। আর্নেস্ট মানে কি? আগ্রহী, একটা আগ্রহী দৃষ্টি রয়েছে চোখের মধ্যে। বাট টু মাইসেলফ দে টার্নড, মানে আমার দিকে। দে টার্ন মানে তারা ঘুরেছে। দেটা কারা? ওই যে স্ট্রেঞ্জার্সরা, যারা অবাক হয়েছে ছবিটা দেখে, তারা সবাই আমার দিকে ঘুরেছে এবং হয়তো জিজ্ঞাসা করতে চেয়েছে আমাকে যে এই ছবিটা এত সুন্দর আঁকলো কে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। আসলে কেউ কোনোদিন, নান মানে কেউ না, পুটস বাই দ্য কার্টেন, কেউ এই কার্টেনটা সরাতে পারেনি। অর্থাৎ ছবিটাকে একটা কার্টেন দিয়ে ঢাকা আছে, একটা পর্দা দিয়ে ঢাকা আছে, কেউ এই ছবিটাকে সরাতে পারেনি। আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি তো আপনার জন্য সরিয়েছি। বাট একমাত্র আমি সরিয়েছি, আমি ছবিটি সরালাম আপনার জন্য। অ্যান্ড সিমড, আমার মনে হলো, অ্যাজ দে উড আস্ক মি, তারা আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছে। দে বলতে তারা, অর্থাৎ স্ট্রেঞ্জার্সরা যারা ছবিটা দেখেছে, তারা আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছে, ইফ দে ডাস্ট, যদি তাদের সাহস হয়েছে। ডাস্ট বলতে সাহস হওয়া, সাহস হলে, অর্থাৎ আমি তো কিং, রাজা বলছেন আমি তো ডিউক, হয়তো আমাকে অনেকের মনে হলেও আমাকে জিজ্ঞাসা করার সাহস পায়নি বা আমাকে জিজ্ঞাসা করেনি। আর অনেকে জিজ্ঞাসা করতে চেয়েছে, যদি তারা সাহস করেছে জিজ্ঞাসা করার জন্য, তারা হয়তো বলতে চেয়েছে, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কিভাবে, হাউ সাচ এ গ্ল্যান্স মানে এরকম একটা দৃষ্টি এখানে এলো কি করে। অর্থাৎ এরকম একটা ছবি আঁকা কিভাবে পসিবল হলো, কিভাবে সম্ভব হলো এরকম একটা ছবি আঁকার। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, শুধু আপনিই প্রথম নয়, নট দ্য ফার্স্ট মানে আপনি প্রথম নন, আর ইউ টু টার্ন, যে আপনি আমার দিকে ঘুরলেন, অ্যান্ড আস্ক দাস, এইভাবে আমাকে জিজ্ঞাসা করলেন যে এই ছবিটা আঁকলো কে, এত বিউটিফুল একটা লাইভলি পিকচার কে আঁকলো। হয়তো আপনিই প্রথম আমাকে জিজ্ঞাসা করলেন, তাই নয়? স্যার, ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্রেজেন্স অনলি, তবে জানবেন এই যে ছবিটা দেখছেন, এত একটা স্মাইলিং ফেস, এত সুন্দর একটা হাসি খুশি একটা ছবি মনে হচ্ছে, এই ছবিটা কিন্তু আপনি ভাববেন না আর হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, অর্থাৎ এটা তার হাজব্যান্ডের প্রেজেন্সে এই যে স্মাইলটা, এই যে দেখছেন ছবিটা, এটা তার হাজব্যান্ডের প্রেজেন্সের সামনেই হয়েছে, তাই নয়?
অর্থাৎ তার হাজবেন্ডের উপস্থিতিতেই তার যে একটা এক্সপ্রেশন তার ওয়াইফের মধ্যে দেখছেন, মানে ডিউক বলতে চাইছেন তার স্ত্রীর সম্পর্কে, ডাচেসের সম্পর্কে, যে আমার স্ত্রীর এই যে এক্সপ্রেশনটা দেখছেন, এই যে একটা তার একটা পোস্টার, এই যে ছবিটা দেখছেন, এত সুন্দর একটা মনে হচ্ছে একটা স্মাইলিং ফেস, ভাববেন না তার হাজবেন্ডের জন্য এই হাসিটা রয়েছে, বা কোনো কারণে হাজবেন্ডের জন্যই তিনি হাসছেন এইভাবে, তা আপনি ভাববেন না। কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক। আপনি যেটা দেখছেন না স্পট অফ জয়, স্পট অফ জয় মানে আনন্দের যে একটা স্পট, অর্থাৎ আনন্দের যে একটা দাগ, অর্থাৎ আনন্দ পেলে হাসলে খুব সুন্দরী মেয়েদের মুখের উপর যে একটা ব্লাশ ফুটে ওঠে, সেটাকেই বলা হচ্ছে স্পট অফ জয়। ইন্টু দ্য ডাচেস চিক, আমার ওই ডাচেসের গালে দেখছেন না ছবিটার মধ্যেও যেন সেটা ফুটে উঠেছে, ওই যে স্পট অফ জয়, ওই যে একটা সুন্দর একটা আভা, একটা ব্লাশ ভাব, একটা লজ্জা, একটা ভাব ফুটে উঠেছে, আনন্দের যে রেখাটা বুঝতে পারছেন মুখের ওপরে, ছবির মধ্যে যেটা স্পষ্ট আপনি দেখছেন না, আপনি ভাববেন না ওই স্পট অফ জয়টা তার হাজবেন্ডের প্রেজেন্সের জন্য হয়েছে, আমার উপস্থিতিতেই হয়েছে। অর্থাৎ এখানে ডিউক তার স্ত্রীকে সন্দেহ করছেন, ডিউক তার স্ত্রীকে বিশ্বাস করেন না। তিনি বলতে চাইছেন তার হাজবেন্ডের প্রেজেন্সেই যে ওই স্পট অফ জয়টা আপনি ছবির মধ্যে লক্ষ্য করছেন তা নয়, এটা অন্যের সামনেও হয়তো হয়েছে, তিনি তার স্ত্রীকে বিশ্বাস করেননি। পারহ্যাপস ফ্যাড আপ অ্যান্ড অফ চান্স টু সে, হয়তো তিনি বলছেন তিনি জানেন না, হয়তো এটা হতে পারে, পারহ্যাপস সম্ভবত এটা হতে পারে যে ফ্যাড আপ অ্যান্ড অফ চান্স টু সে, ফ্যাড আপ অ্যান্ড অফ হয়তো এটা বলতে পারবে। ফ্যাড আপ অ্যান্ড অফ যিনি পেন্টিংয়ে গেছেন, ছবিটা এঁকেছেন, যার সামনে তার ডাচেস পোজ দিয়েছিলেন, যার সামনে তার ডাচেস, যাকে দেখে তিনি ডাচেসকে দেখে ফ্যাড আপ অ্যান্ড অফ ছবিটা এঁকেছিলেন, হয়তো ফ্যাড আপ অ্যান্ড অফের সেই সুযোগটা হয়েছিল, হয়তো ফ্যাড আপ অ্যান্ড অফের সঙ্গে কোনো একটা ব্যাপার ঘটেছে, যার জন্য হয়তো তার ওই স্মাইলিং ফেস, হয়তো ওই এক্সপ্রেশন, আর যেটা কি ফ্যাড আপ অ্যান্ড অফ ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, তিনি হয়তো বলতে পারবেন। হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিচ টু মাচ, তিনি এটা ভাবছেন যে হতে পারে এরকম যে হার ম্যান্টেল ল্যাপস, তার যে ম্যান্টেল ল্যাপস অর্থাৎ তার যে পোশাক, ম্যান্টেল ল্যাপস বলতে একটা মানে লুজেন গাউন টাইপের পোশাক, যেটা হালকা ঢিলা পোশাক, একটা লুজেন গাউন, যেটা ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিচ টু মাচ, হয়তো আমার লেডির, হয়তো যিনি যখন আমার ডাচেস দাঁড়িয়েছিলেন, যাকে দেখে আঁকছিলেন পেন্টার, মানে ফ্যাডা প্যান্টও আঁকছিলেন, হয়তো আমার স্ত্রীর রিচটা টু মাচ কাভার্ড হয়ে যাচ্ছিল, টু মাচ ঢেকে যাচ্ছিল, অনেকটা বেশি কাভার্ড হয়ে যাচ্ছিল, হয়তো ফ্যাডা প্যান্টও তিনি বলেছেন হয়তো তার সেটাকে একটু সরাতে, হয়তো তিনি দেখতে পাচ্ছেন না ছবিটাকে তিনি আঁকবেন, হয়তো তিনি বুঝতে পারছেন না, তাকে হয়তো সেটাকে একটু সরাতে বলেছিলেন, তার রিচটাকে একটু রিচ থেকে হয়তো তার জামাটাকে একটু সরাতে বলেছিলেন, আর সেটার জন্যই হয়তো মেবি হতে পারে এরকম, তার জন্য মুখের স্মাইলিং ফেস, হয়তো লজ্জা পেয়েছেন, এবং সেটাই ছবির মধ্যে ফুটে উঠেছে। Paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. আর পেন্ট, অর্থাৎ পেন্ট বলতে এখানে পেন্টার যিনি আঁকছেন তাকে বোঝাচ্ছে পেন্ট বলতে, তো সেই পেন্টার মাস্ট নেভার হোপ, তিনি কি করে আশা করতে পারেন, তিনি তো আশা করতে পারেন না। নেভার হোপ, হোপ মানে আশা করা, নেভার হোপ মানে কখনো আশা করতে পারেন না একজন পেন্টার। টু রিপ্রডিউস করা মানে রিপ্রডিউস, মানে প্রডিউস বলতে এখানে সৃষ্টি করা, রিপ্রডিউস মানে পুনঃসৃষ্টি বা পুনরায় সেটাকে নির্মাণ করা বা পুনরায় সেটাকে পিকচারাইজ করাকে রিপ্রডিউস বলা হচ্ছে। অর্থাৎ একজন পেন্টার সেটাকে রিপ্রডিউস করতে পারবেন না, অর্থাৎ ফুটিয়ে তুলতে পারবেন না, কোনটাকে না, দ্য ফেইন্ট হাফ ফ্লাশ, যে ফেন বলতে এখানে অস্পষ্ট, যেটা ক্লিয়ার নয়, অস্পষ্ট বা আবছা বা ইনডিস্টিংক্ট বা নট ক্লিয়ার, সেটাকে ফেন বলা হচ্ছে। সেই হাফ ফ্লাশ মানে অর্ধ ফ্ল্যাশ, মানে অর্ধেকটা জ্বলে উঠলো, অর্ধেকটা ফ্ল্যাশ এলো, পুরোটা ফ্ল্যাশ হলো না, সেটাকে যেটা ডাইজ মানে মারা গেল, অ্যালোং হার থ্রোট, তার গলার কাছে এসে, অ্যালোং হার্ট বলতে এখানে ডাচেসের কথা বলা হচ্ছে, আর থ্রোট মানে গলা বলতে ডাচেসের গলা, অর্থাৎ ডাচেস তিনি প্রাণ খুলে হাসতে পারছেন না, ডাচেস প্রাণ খুলে এক্সপ্রেশন দিতে পারছেন না, ডাচেস সবসময় ভয় খাচ্ছেন ডিউককে, অর্থাৎ ডিউকের সবসময় শাসন, যার জন্য ডাচেস সবসময় তার প্রাণবন্ধভাবে মন খুলে তিনি হাসতে পারছেন না, বা তার মধ্যে কোথাও যেন একটা ভয় কাজ করছে ডিউকের জন্য, হয়তো ডিউকের সবসময় একটা অ্যারোগেন্ট ভাব, আর তার জন্য ডাচেস মন খুলে হাসতে পারছেন না, তাই সেটা ক্লিয়ার হচ্ছে না, তাই সেটা ফেন্ট থেকে যাচ্ছে, আবছা অস্পষ্ট অর্ধ ফ্লাশ হচ্ছে, এবং তার গলার কাছে এসে হাসিটা হাসতে গিয়েও যেন তিনি হাসতে পারছেন না, তিনি যেন একটা এক্সপ্রেশন দিতে গিয়েও দিতে পারছেন না ভয়ে, তাই সেটা
গলাতেই মারা যাচ্ছে, সেই এক্সপ্রেশনটা তার ফেসের মধ্যে, মুখের মধ্যে ফুটে উঠছে না। তো সেটাকে রিপ্রোডিউস করা একজন পেন্টারের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একজন চিত্রকর সেটাকে আঁকবেন কি করে তাহলে? সাচ স্টাফ ওয়াজ কার্টসে, এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে নাকি ভদ্রতা। সি থট মানে তিনি ভাবতেন, তিনি বলতে তার স্ত্রী ডাচেস ভাবতেন এগুলো নাকি ভদ্রতা, এগুলো বলতেই হয়, এগুলো করতেই হয়, এটা তিনি ভাবছেন, মানে তিনি তার স্ত্রী নাকি বলতেন। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, আর এটাই যথেষ্ট কজ ছিল, যথেষ্ট কারণ ছিল ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, ওই স্পট অফ জয়ের জন্য। সি হ্যাড এ হার্ট, তার একটা হৃদয় ছিল, অর্থাৎ তিনি বলছেন আমার স্ত্রীর একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, কি বলবো আমি, কিভাবে বলবো আমি যে আমার স্ত্রীর সত্যি একটা হৃদয় ছিল। অর্থাৎ এখানে ডিউক বলছেন তার স্ত্রীর সত্যি একটা হার্ট ছিল, সত্যি একটা মানসিকতা ছিল। হাউ শ্যাল আই সে, আমি কিভাবে সেটা বলবো। টু সুন মেড গ্ল্যাড, খুব শীঘ্রই আমার স্ত্রী, টু সুন মানে ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মানে টু সুন, মেড গ্ল্যাড, মেড মানে করতো, গ্ল্যাড মানে খুশি, অর্থাৎ সবকিছুই, খুব ছোটখাটো জিনিস আমার স্ত্রীকে খুব তাড়াতাড়ি খুশি করতো। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই আমার স্ত্রী ইমপ্রেসড হতো, অর্থাৎ কোনো ছোটখাটো ব্যাপারে, খুব সামান্য ব্যাপারে আমার স্ত্রী কিন্তু সহজেই কারোর দ্বারা ইমপ্রেসড হয়ে যেত, কারোর দ্বারাই খুব সহজেই প্রভাবিত হতো আমার স্ত্রী। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, অর্থাৎ আমার স্ত্রী লাইক করতো, পছন্দ করতো, হোয়াট এভার মানে যা কিছু, সি লুকড অন যা কিছু দেখতো, অত বাজ বিচার করতেন না, আমার স্ত্রী সবই ভালো লাগতো। এটা ভাববার কারণ নেই যে কিন্তু ডিউক তার ডাচেসকে প্রশংসা করছেন, আসলে সবকিছুই তিনি এমন ভাবে বলছেন যেন তার স্ত্রী এগুলি সবই অন্যায় করতো, সেইভাবেই তিনি সেটাকে মিন করছেন যে সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, আমার স্ত্রী তাকাতো, লুকড অন মানে দেখতো, অ্যান্ড হার লুকস মানে তার দৃষ্টি, ওয়েন্ট এভরিহোয়ার সব জায়গায় চলে যেত, অর্থাৎ যেদিকে তাকাতো সব দিকে আমার স্ত্রী দেখছেন, সব দিকে আমার স্ত্রী তাকিয়ে রয়েছেন। স্যার ইট ওয়াজ অল ওয়ান, কিন্তু এটা ছিল সবটাই এক। কোনটা সবটা একের কথা বলছেন? এই যে এখানে ডিউক বলছেন যে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, অর্থাৎ আমার যে ফেভার, এখানে আমার ফেভার বলতে আমার কোনো গিফট, অর্থাৎ রাজা হয়তো কোনো গিফট দিয়েছেন, কোনো দামি উপহার দিয়েছেন, রাজা ডিউক ব্যক্তি, রাজামশাই ব্যক্তি, তিনি দিতেই পারেন, খুব দামি উপহার হয়তো দিয়েছেন তাকে, তাই বলছেন যে আমার দেওয়া যে ফেভার, আমার দেওয়া যে গিফট অ্যাট হার ব্রেস্ট, তার বুকের উপরে ঝুলছে, আমি তাকে গলায় পরিয়ে দিয়েছি। দ্য ড্রপিং, সেটার সঙ্গে তিনি কম্পেয়ার করছেন দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, হয়তো ড্রপিং মানে কি ডুবে যাচ্ছে, বা ডে লাইট বলতে দিনের আলো, ওয়েস্ট বলতে পশ্চিমে, যখন সূর্য ডুবে যাচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করছেন। আর দ্য বাউপ অফ চেরি সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বা এটাও হতে পারে দ্য বাউপ মানে কোনো গাছের ডাল, চেরি গাছের ডাল, সাম অফিসিয়াস ফুল, কোনো একটা অফিসিয়াস ফুল বলতে রাজার অফিসেই কাজ করে বা রাজপ্রাসাদেই থাকে, এরকম কোনো একটা ফুল বলতে কোনো মানে কোনো একটা বোকাশোকা লোক, সামান্য কোনো ব্যক্তি, খুব একটা ইম্পর্টেন্ট পার্সন নয়, তাকে বলা হচ্ছে এখানে ফুল। সে হয়তো কোনো একটা বাউফ অফ চেরি বলতে একটা চেরি গাছের ডাল কোথায় একটা ব্রোক মানে ভেঙে নিয়ে এলো, অর্চার্ড মানে ফলের বাগান থেকে, ফর হার মানে তার জন্য, মানে তার ডাচেসের জন্য। অর্থাৎ ডিউক এখানে কি বলতে চাইছেন? ডিউক এটাই বলতে চাইছেন কোন একজন সামান্য একটা ফুল, সে হয়তো কোন একটা চেরি গাছের ডাল ভেঙে নিয়ে আমার স্ত্রীকে দিলেন, এই যে আপনি নিন, একটু ভালোবেসে দিলেন, আমার স্ত্রী সেটাতেই খুশি হয়ে গেলেন, আমার স্ত্রী সেটাতেই ইমপ্রেসড হয়ে গেলেন, সেটাতেই আনন্দিত হয়ে গেলেন, সেটাকে তিনি অ্যাকসেপ্টও করলেন, নিয়েও নিলেন, এবং সেটাকে তিনি যেভাবে নিলেন ঠিক একইভাবে নিচ্ছেন তার গলায় যে আমার ফেভার, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, অর্থাৎ আমি যেটা তাকে বহুমূল্য দামের একটা জিনিস দিলাম সেটাকেও তিনি একইভাবে নিচ্ছেন। এখানেই ডিউকের প্রবলেম, যে তিনি সেটাকে মানতে পারছেন না, যে তিনি দুটোকেই একই রকম এক্সপ্রেশন কেন, দুটোকেই তিনি একইভাবে কেন অ্যাকসেপ্ট করছে আমার স্ত্রী, দুটোই কি সমান? একটা সামান্যকে একটা চেরি গাছের ডাল দিল, আর আমি তাকে একটা আমার একটা মাই ফেভার একটা দামি জিনিস দিচ্ছাম। আসলে রাজার মধ্যে অহংকারে ভর্তি, রাজার মধ্যে একটা প্রচুর অ্যারোগেন্স ভাব আছে, একটা স্পর্ধা, একটা ঔদ্ধত্য, একটা নিজের ডিউক এরকম একটা পাওয়ার তিনি সবসময়তেই দেখাচ্ছেন। কিন্তু ডাচেস হয়তো অত্যন্ত সিম্পল, যেটাকেই তিনি অ্যালাউ করতে পারছেন না বা মানতে পারছেন না। দ্য হোয়াইট মিউল, যে সাদা মিউলটা চেপে
যে খচ্চরটাই চেপে মিউলটাই চেপে সি রোড উইথ রাউন্ড দ্য টেরাস, সি রোড মানে সে চড়ে বেড়ায়, রাইডের পাঁচ নাম হচ্ছে রোড, তিনি সেটাতে চাপেন, উইথ রাউন্ড দ্য টেরাস, রাউন্ড মানে গোল করে চারিদিকে ঘুরছেন, টেরাসের চারিদিকে অর্থাৎ প্রাসাদের সামনের যে জায়গাগুলো রয়েছে তার চারিদিকে তিনি ঘুরছেন মিউলে চেপে, খচ্চরটায় চেপে। অল অ্যান্ড ইচ would draw from her alike the approving speech, সবাই, all and each, এখানে যারা যারা আছে all and each, সবাই সবাই তারা তার কাছ থেকে অ্যাপ্রুভিং একটা স্পিচ পাচ্ছে, অর্থাৎ সবাইকে তিনি মেনে নিচ্ছেন, সবার সঙ্গে অ্যাপ্রুভ করছেন, সবার সঙ্গে কথা বলছেন। স্পিচ মানে কথা বলা, অ্যালাইক মানে একইভাবে, তিনি সবার সঙ্গে একইভাবে কথা বলছেন, সবাইকে ওয়েলকাম করছেন, সবাইকে, অর অ্যাটলিস্ট অর ব্লাস অ্যাটলিস্ট, বা অন্তত একটু ব্লাস তো দেখাচ্ছেনই, অন্তত মুখে একটু লজ্জা ভাব একটু সেরকম তো দেখছেন, একটা এক্সপ্রেশন তো তিনি অ্যাটলিস্ট ওয়ান অন্তত পক্ষে দিচ্ছেন আমার স্ত্রী, অর্থাৎ আমার স্ত্রী কাউকে ছোট বড় দেখছেন না। এটাই তো ডিউকের অবজেকশন, যে ডিউক চান না তার স্ত্রী সবাইকে এইভাবে অ্যাপ্রুভ করুক, সবার সঙ্গে এভাবে কথা বলুক, সবার সঙ্গে অ্যালাইক মানে একইভাবে, এটা উনি পছন্দ করতেন না। সি থ্যাঙ্কড মেন, তিনি বলছেন, ডিউক বলছেন, হ্যাঁ তিনি মানুষকে, আমার স্ত্রী সে মানুষকে ধন্যবাদ দিত, সি থ্যাঙ্কড ম্যান, ছেলেদেরকে ধন্যবাদ দিত, গুড, ভালো, ধন্যবাদ দিতেই পারে, ধন্যবাদ দিতেই পারে, ডিউক বলছেন, বাট থ্যাঙ্কড সামহাও, কিন্তু ধন্যবাদ তো সামহাও কোনোভাবে দেওয়াই যায়, কিন্তু কি এইভাবে, এইভাবে ধন্যবাদ দিতে হয়, এত এত বেশিভাবে, এত ইজিলি, এত ধন্যবাদ দিলেই হলো সবাইকে এইভাবে। আই নো নট হাউ, ডিউক বলছেন আমি তো জানি না, আই নো নট হাউ, আমি জানি না কিভাবে ধন্যবাদ দিতে হয়, আই নো নট হাউ, অর্থাৎ ডিউক বলছেন যে তিনি ধন্যবাদ দিতে জানেনই না, অর্থাৎ ডিউক ধন্যবাদ দিতে চান না কাউকে, ডিউক কাউকে গ্র্যাটিটিউড দেখাতে চান না, কৃতজ্ঞতা দেখাতে চান না, ধন্যবাদ তিনি দিতে চান না। ডিউকের মধ্যে এমন একটা অডাসিটি রয়েছে। অ্যাজ ইফ সি র্যাঙ্ক, তারপরে বলছেন কি, অ্যাজ ইফ মানে যেন, সি র্যাঙ্ক মাই গিফট অফ এ 900 years old নেম উইথ এনিবডিজ গিফট। কি মানে লাইনগুলোর, তিনি বলতে চাইছেন যে সি র্যাঙ্কড মাই গিফট, অর্থাৎ ডিউক বলছেন যখন আমি কোনো গিফট দিচ্ছি, আমি কোনো উপহার দিচ্ছি, অফ 900 years old, যেটা আমার বংশের 900 বছরের পুরনো, অর্থাৎ 900 years ধরে যেটা আমাদের বংশের বংশ পরম্পরা, সেই মানে সেই গিফটটা আমাদের হ্যান্ডওভার করা হয় একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, মানে আমার এইভাবে হ্যান্ডওভার করা হয় আমাদের বংশের যে গিফটটাকে, উপহারটাকে, যেটা 900 বছরের পুরনো, আমাদের বংশের নামাঙ্কিত একটা কোনো গিফট, সেটাকে যেভাবে সি র্যাঙ্কড বলতে সে সেটাকে মূল্য দিচ্ছে, সি ভ্যালিউড, সে যেটাকে আমার স্ত্রী ডাচেস যেভাবে এটাকে মূল্য দিয়েছে, আমার স্ত্রী মাই গিফট অফ এ 900 years old নেম, যেখানে 900 বছরের নাম লেখা আছে, পুরনো নাম, 900 বছরের স্মৃতি রয়েছে এই গিফটটার মধ্যে, সেটাকে আমার স্ত্রী ডাচেস যেভাবে র্যাঙ্ক করছেন, যেভাবে মূল্য দিচ্ছেন, উইথ এনিবডিজ গিফট, অন্য যে কোনো সাধারণ কোনো গিফটের সঙ্গে, অর্থাৎ কেউ একটা, এনিবডি বলতে যে কেউ একটা গিফট দিল, সেটাকে তিনি যেভাবে দেখতেন আমার স্ত্রী একইভাবে দেখছেন, যে আমাদের বংশের 900 বছরের পুরনো সেই গিফটটাকে একইভাবে র্যাঙ্ক করছেন, একইভাবে দেখছেন আমার স্ত্রী। এটাই ডিউক মানতে পারছেন না, যে এটা কিভাবে মানতে পারি আমি, যে আমার বংশের জায়গায় 900 বছরের পুরনো নামাঙ্কিত একটা গিফট একটা সাধারণ গিফটের সমান, এটাই ডিউকের প্রশ্ন। হুড স্টুপ টু ব্লেম, এটাই উনি মানতে পারছেন না, তিনি বলছেন হুড স্টুপ টু ব্লেম, কে ঝুঁকবে, হুড স্টুপ টু ব্লেম, কে এটাতে ঝুঁকবে, কে এইসব দোষ নিয়ে কথা বলতে যাবে, ব্লেম মানে দোষ দেওয়া, স্টুপ মানে ঝোঁকা, কে এসব বলতে যাবে এই নিয়ে কথা, তিনি বলতে চান না, এ নিয়ে তার স্ত্রী ডাচেসকে কোনো কথা তিনি বলতে চান না। দিস সর্ট অফ ট্রিফলিং, এই ধরনের শর্ট বলতে ধরনের, আর ট্রিফলিং মানে ছোটখাটো জিনিস, এই ধরনের ছোটখাটো জিনিস, এই ধরনের বিষয় নিয়ে আমি কথা বলতেই চাই না, ডিউক বলছেন। তারপরে বলছেন, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, দেখুন যদি আপনার, যে মেসেঞ্জারকে ডিউক এখানে বলছেন, তিনি বলছেন যে হ্যাড ইউ স্কিল, ধরুন আপনার মধ্যে স্কিল আছে, আপনার মধ্যে হয়তো দক্ষতা আছে, ইন স্পিচ মানে কথায়, হয় না এমন কেউ আছে হয়তো যারা ভালো কথা বলতে পারে, হয়তো তিনি বলছেন আপনি হয়তো ভালো কথা বলতে পারেন, আপনার মধ্যে সেই স্কিল আছে, আমার মধ্যে নেই, আপনার মধ্যে হয়তো ভালো স্কিল আছে, আপনি হয়তো ভালো কথা গুছিয়ে বলতে পারেন, কাউকে বোঝাতে পারেন বেশি, আপনার মধ্যে বোঝানোর শক্তি আছে, বোঝানোর ক্ষমতা আছে, আপনার মধ্যে ধরুন স্কিল আছে,
স্কিল ইন স্পিচ অনেকের থাকে, অনেক মানুষের স্কিল ইন স্পিচ থাকে যে তারা ভালো বোঝাতে পারে কাউকে, কাউকে কোনো কথা কোনো বিষয়ে বলতে পারে ভালো। ব্র্যাকেটে বলেছেন হুইচ আই হ্যাভ নট, যেটা আমার মধ্যে নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ এন ওয়ান। টু মেক ইউর উইল, হয়তো আপনি আপনার ইচ্ছাটাকে, টু মেক মানে করছেন, ইউর মানে আপনার, উইল মানে ইচ্ছা, আপনার ইচ্ছাটাকে আপনি করছেন কোয়াইট ক্লিয়ার, কোনোটা পরিষ্কার করছেন, পরিষ্কারভাবে বলছেন। টু সাচ অ্যান ওয়ান, এমন একটা ভাবে বলছেন যে, অ্যান্ড সে মানে বলছেন এইভাবে, জাস্ট দিস অর দ্যাট, হয়তো আপনি জাস্ট মানে এরকম আর কি, জাস্ট দিস এটা বলছেন, অর দ্যাট বা ওটা বলছেন, ঠিক আছে। ইন ইউ, আপনি বলছেন যে ডিসগাস্ট মি, আপনি হয়তো এমন কথা বলছেন আমার ডাচেসের কাছে গিয়ে, যেটা বলছেন যে দেখুন এগুলো কিন্তু ডিউককে ডিসগাস্ট করে। মি বলতে আমাকে বলতে এখানে ডিউ নিজেকে বলছেন, আর ডিসগাস্ট মানে বিরক্ত করা। হয়তো আপনি তাকে বোঝাচ্ছেন, আমার স্ত্রীকে গিয়ে বোঝাতে গেলেন, আপনি তাকে কিছু কথা বললেন, যে কথাগুলো ওনাকে আমার সম্পর্কে বললেন আর কি, যে বললেন যে এগুলো আপনি করবেন না বা আপনি এগুলো করবেন না, এগুলো মানে ডিউককে ডিসগাস্ট করে, মানে আমাকে ডিসগাস্ট করে, বিরক্ত করে, আপনি হয়তো তাকে বোঝালেন, আমার স্ত্রীকে বোঝালেন। ওকে, অর হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, যেটা হয়তো এক্সিড হয়ে যাচ্ছে। এক্সিড মানে কি পেরিয়ে যাওয়া বা বেশি বেশি হয়ে যাওয়াটাকে এক্সিড বলা হয়। হয়তো সেই মার্কটাকে পেরিয়ে যাচ্ছে, সেই পরিমাণটা পেরিয়ে যাচ্ছে, এক্সিড করে যাচ্ছে, আপনি হয়তো বললেন। অ্যান্ড ইফ সে লেট হারসেলফ বি লেসেন সো, আর হতে পারে সেটাকে যদি সে লেসেন মানে কি বুঝে নেওয়া, হারসেলফ মানে নিজে, হয়তো সে সেটাকে লেসেন করলো, হয়তো বুঝে নিল, আমার স্ত্রী সেটাকে, সি বলতে এখানে তার স্ত্রীর কথা বলছেন, ডাচেসের কথা বলছেন, সে হয়তো সেটাকে বুঝে নিল, লেসেন্ড, হয়তো বুঝে নিল। নট প্লেনলি সেট হার উইটস টু ইয়ার্স, হয়তো ধরুন আপনার কাছে কোনো প্লেনলি সেট করলো না, নর মানে এখানে না, সেট মানে এখানে রাখা, অর্থাৎ প্লেনলি রাখলো না হার উইটস টু ইয়ার্স, অর্থাৎ তার উইটগুলো, মানে আমার স্ত্রীর যে উইট বলতে এখানে তার যে বোঝাপড়া, তার যে মানে যখন কারোর মধ্যে কিছু ধারণা থাকে তখন তো তার মধ্যে একটা ধারণা থাকে যেটা আমি ঠিক বলছি, হয়তো তার যে উইটস, তার যে বোঝা, তার যে বোধ ক্ষমতা, সেটাকে উইটস বলা হচ্ছে। হয়তো তার যে উইটস মানে আমার স্ত্রীর যে মানে মানে বোঝার যে আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাবিলিটি, অর্থাৎ আমার স্ত্রীর মধ্যে যে ধারণাগুলো আছে আর কি, যেটা সে ঠিক বলে মনে করে, যে বিষয়গুলো, আর যেটা ডিউক ঠিক বলে মনে করে না, সেটাকে তিনি উইটস বলছেন। সেই উইটসগুলো টু ইয়ার্স, আপনার উপর হয়তো চাপিয়ে দিল না, অর্থাৎ আপনার কথা মানে কি, আপনি একজনকে বোঝাচ্ছেন, এবার সে আপনার কথাটাই শুনে নিল, তার বোঝাটা আপনাকে আর চাপিয়ে দিল না, তার মানে তার বোঝাটা আপনাকে আর বোঝাতে চাইলো না, মানে আপনারটাই শুনলো, তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আপনার কথাটা আমার স্ত্রী শুনলো, হয়তো যুক্তি তর্ক দিয়ে তার কথাটা আর আপনার উপর চাপালো না, আপনার কথাটাই সে শুনলো ফরশুদ, সেটা নিশ্চিতভাবে। অ্যান্ড মেড এক্সকিউজ ইভেন দেন উড বি সাম স্টুপিং, তাহলে তখন কি একটু স্টুপিং হয়ে যায় না, তখন সেখানে কি একটু ঝুঁকে যাওয়া হয় না, তখন কি সেটাকে তিনি বলছেন, এটা কি তার কাছে ইনসাল্টিং বলে মনে হয় না, এটা অপমানকর বলে হয় না। এখানে ডিউক বলতে চাইছেন, আসলে তিনি এটা বলতে চাইছেন ডিউক, যে আমি বোঝাচ্ছি আমার স্ত্রীকে, যখন তিনি তখন শুনছেন না, তিনি আমার উপরে কথা বলছেন বা আমার কথাটাকে তিনি, আমার স্ত্রী সমর্থন করছে না, সে তার মতো করেই চলছে, তাকে যতই বোঝানো যাচ্ছে সে ততই তার মতো করে চলে, সবাইকে অ্যাপ্রুভ করে, সবার সঙ্গেই কথা বলে, সব কিছুকে কমনভাবে নেয়, আমাকেও ডিউককে যেভাবে সম্মান দিচ্ছে অন্যকেও সেইভাবে সম্মান দিচ্ছে, একই রকমভাবে চলছে। ডিউকও যা তিনি বলতে চাইছেন, তার স্ত্রী সমানভাবে সবার সঙ্গে, তাকে আলাদা কোনো কেয়ার দিচ্ছে না, তার বংশকে আলাদা করে মর্যাদা দিচ্ছে না, সে যে ডাচেস, সে যে ডিউকের স্ত্রী, সেটা সে ভাবছে না, উল্টে তার কথা বুঝছে না, ডিউক বলছে আমার কথা বুঝছে না, উল্টে অন্য যখন পুরুষ কিছু বোঝাতে যাচ্ছে, অন্য কোনো ছেলে বা অন্য কোনো লোক যখন বোঝাতে যাচ্ছে, তার কথাটা সে ইজিলি অ্যাকসেপ্ট করছে আমার স্ত্রী, আর এখানেই ডিউকের কমপ্লেন। তাহলে কি এটা আমার কাছে অপমান নয় যে অন্যের কথা শুনছে, অথচ আমার কথা শুনছে না, অন্যের কথাকে ঠিক বলে মনে করছে, আর আমি বলতে গেলে আমার কথা সে ঠিক বলে মনে করছে না, আমার কথাকে সে অ্যাকসেপ্ট করছে না, আমার কথাকে রিফিউজ করছে, আমার উপরে কথা বলছে, আমার কথায় কোনো চেঞ্জ নেই, আমি বললেও সে একই রকমভাবে মিসবিহেভ করছে আমার সঙ্গে, এটা ডিউক বলছে, কিন্তু অন্যের কথা তো শুনছে। দেয়ার সি স্ট্যান্ড অ্যাজ ইভ অ্যালাইভ, দেখুন ওখানে সে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একদম অ্যালাইভ, প্রাণবন্ত একটা ছবি। উইল ইট প্লিজ ইউ রাইজ, এবার কি আপনারা উঠবেন, অর্থাৎ আমরা দেখেছি প্রথমে ডিউক বলেছিলেন যে ডিউক অ্যালফানজো তার মেসেঞ্জারকে বলছেন আপনি কি বসবেন, আমরা প্রথম দিকে পেয়েছিলাম লাইনটা যে আপনি কি বসবেন, সেখানে তিনি বসে দেখতে বলেছিলেন ছবিটাকে,
অর্থাৎ ছবিটাকে তিনি এতক্ষণ ধরে সেই পিকচারটাকে বলে গেলেন। কোন পিকচার নিয়ে বললেন? তার লাস্ট ডাচেসের পিকচার নিয়ে বললেন, যে তার স্ত্রীকে তিনি মেরে দিয়েছেন, এই ছবি করে টাঙিয়ে দিয়েছেন, তার কথা শোনেনি বলে তাকে হত্যা করেছেন, তার পিকচারটা তিনি এঁকে ওখানে টাঙিয়ে দিয়েছেন। তো এটাকে তিনি সেই ছবিটাকে ডিসক্রাইব করছেন। কাকে বলছেন? তার মেসেঞ্জারকে, তার কীর্তির কথা বলছেন। তিনি কি যেন একটা ভীষণ ভালো কাজ করেছেন আর কি। তিনি সেইভাবেই তার স্ত্রী, তার মেসেঞ্জারকে, যে মেসেঞ্জারটাকে না, যে কাউন্টের মেয়ের সঙ্গে সম্বন্ধ নিয়ে এসছে রাজার বিয়ের ব্যাপারে, ডিউকের বিয়ের বিষয়ে, তাকেই বলছেন তার কীর্তির কথা, যে তিনি কত বড় কাজ করেছেন, যে তার ডাচেসকে তিনি মেরে ফেলেছেন কারণ তার কথা শোনেনি। এই একটা অ্যারোগেন্ট ভাব, এই যে একটা স্পর্ধা, এই যে ডিউক তার নিজের পাওয়ার তিনি দেখাচ্ছেন, যে তিনি যা খুশি করতে পারেন, তিনি ডিউক বলে, সেটাই তিনি করছেন। আর সেটাই তিনি বলছেন, দেখুন ছবিটা অ্যালাইভ, এবার উঠবেন না। এতক্ষণ তিনি তাকে বসতে বলেছিলেন মেসেঞ্জারকে, তিনি বললেন তার ছবি সম্পর্কে এত কথা বললেন, এবার বলছেন উইল ইট প্লিজ ইউ রাইজ, আপনি কি উঠবেন? চলুন এবার ওঠা যাক, আমি তো অনেক কথা বললাম। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, চলুন আমরা মিট করি, মানে দেখা করি। দ্য কোম্পানি বিলো মানে নিচের যে কোম্পানি রয়েছে, আরো অনেক লোকজন আছে নিচে, ওপরে মেসেঞ্জার এসেছিল তাদের দূত, মানে কোম্পানির তরফ থেকে। তো সেখানে মেসেঞ্জারের সঙ্গে কথা হলো, এবার বলছি চলুন আমরা নিচে যাই, নিচে কোম্পানি মানে আরো লোকজন রয়েছে। দেন আই রিপিট, তারপর আমি আবার রিপিট করলাম। কে রিপিট করলেন? ডিউক। কি বললেন? দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স, অর্থাৎ কাউন্টের কথা বলছেন। কোন কাউন্ট? যে কাউন্টের মেয়ের সঙ্গে তিনি বিয়ে করতে চলেছেন, সেই কাউন্টের কথা বলছেন। দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স, অর্থাৎ আপনার যে মাস্টার কাউন্ট। কার মাস্টার? মেসেঞ্জারকে বলছেন, আপনার যে মালিক, আপনার যে মাস্টার, যে কাউন্ট, যার হয়ে আপনি এখানে এসেছেন, তিনি তো খুব নোন মানে পরিচিত মিউনিফিসেন্সের জন্য। মিউনিফিসেন্ট মানে খুব উদার মনের মানুষকে মিউনিফিসেন্স বলা হয়। অর্থাৎ আপনার কাউন্ট তো খুব বড় মাপের মানুষ। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, তিনি অ্যাম্পল, অ্যাম্পল মানে প্লেন্টি, প্রচুর, প্রচুর ওয়ার্ডের মানে নিশ্চিতভাবে তিনি অনেক কিছু দেবেন। দ্যাট নট জাস্ট প্রেটেন্স, সেখানে তিনি কোনো প্রেটেন্স করবেন না। প্রেটেন্স করা মানে কি? কম্প্রোমাইজ করা। প্রেটেন্স করা মানে কি? সেখানে কাউকে কম গুরুত্ব দেওয়া। প্রেটেন্স করা তিনি দেবেন না। তিনি বলছেন, তার মানে বলতে চাইছেন তিনি খুব উদার মনের মানুষ, তিনি কোনো প্রেটেন্স করবেন না, কোনো ভান করবেন না, কোনো চালাকি করবেন না। তিনি প্রচুর অ্যাম্পল ওয়ারেন্ট দেবেন, মানে প্রচুর পরিমাণে কিছু দেবেন। কি দেবেন? কিসের কথা বলছেন এখানে? ডিউক কিসের কথা বলছেন? বলছেন ডাউরির কথা, পণের কথা বলছেন। অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ আমার জন্য যে ডাউরিটা দেবেন, ডাউরি মানে পণ, অর্থাৎ তিনি পণ নিয়ে বিয়ে করতে চান ডিউক। নেক্সট যে বিয়ে করতেন, আগের ডাচেসটাকে তো তিনি মেরে ফেলেছেন, এখন তিনি বিয়ে করতে চলেছেন এবং সেখানে তিনি পণ নেবেন, অনেক টাকা পয়সা নিতে চান, তিনি এক্সপেক্ট করছেন। সেগুলো ডিসঅ্যালাউড হবে না, অ্যালাউড হবে। তার মানে সেগুলোকে দেবেন, অ্যালাউ করবেন, মানে পারমিটেড হবে, দেবেন আর কি, ডিসঅ্যালাউড হবে না। কোনগুলো? ওই যে ডাউরি, যেটা তিনি চান, তার সম্পর্কে, তার ডাউরি সম্পর্কে বলছেন। দো হিজ ফেয়ার ডটার্স সেলফ অ্যাজ আই হার্ড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। দেখুন, তবে ডিউক এ কথাটা বলছেন, যদিও তার সুন্দরী মেয়ে, ফেয়ার ডটার সেলফ, অর্থাৎ সুন্দরী মেয়েটাই হচ্ছে তার অ্যাভাউড, মানে যেটা আমি ভাউড মানে এখানে বলা, সেড, অর্থাৎ আমি বলেছি অলরেডি অ্যাট স্টার্টিং মানে শুরুতেই বলেছি, ইজ মাই অবজেক্ট, ওটাই আমার জিনিস, অর্থাৎ আমার মেয়েটাই হচ্ছে আমার প্রধান অবজেক্ট। ডিউকের মেয়ে, ডিউক তার মেয়েকে, অর্থাৎ কাউন্টের মেয়ের কথা বলছেন, যে তার মেয়েটাই হচ্ছে, তার সুন্দরী মেয়েটাই হচ্ছে আমার বিষয়, যাকে আমি বিয়ে করতে চলেছি, ওটাই আমার প্রধান বিষয়। যদিও ডাউরিটা সঙ্গে থাকবে এটা আমি এক্সপেক্ট করছি, সেটা এখানে ডিউক বলছেন, যে সেখানে কাউন্ট মোটেই মিউনিফিসেন্স অর্থাৎ উদার মনের পরিচয় দেখাবেন, প্রচুর ডাউরি দেবেন আর কি, এটা উনি বলছেন। না, উইল গো টুগেদার ডাউন, চলুন আমরা একসঙ্গে নিচে যাই। টুগেদার মানে একসঙ্গে, ডাউন মানে নিচে যাই। স্যার চলুন। আচ্ছা, যখন নিচে যাচ্ছেন ওখান থেকে, তখন একটা পিকচার দেখিয়ে, আবার একটা পিকচার দেখিয়ে এখানে ডিউক বলছেন মেসেঞ্জারকে, নোটিস, আপনি লক্ষ্য করেছেন? দেখুন, লক্ষ্য করুন, এই যে নেপচুনের ছবিটা দেখুন। মানে যদিও টেমিং এ সি হর্স, অর্থাৎ সমুদ্র ঘোড়াকে টেম করছে। এখানে একটা ছবি রয়েছে, যে ছবিটা দেখা যাচ্ছে একটা সি হর্স, সাদা ঘোড়া, সামুদ্রিক ঘোড়া রয়েছে, যেটাকে টেমিং করছে। টেমিং করা মানে কি? বশে আনা। অর্থাৎ নেপচুন সেই রাস ধরে
ঘোড়াটাকে টেমিং করার চেষ্টা করছে, বশে আনার চেষ্টা করছে, এরকম একটা ছবি। দো এ র্যারিটি, যদিও এটা একটা র্যারিটি শব্দটা আসছে রেয়ার থেকে, রেয়ার মানে দুর্লভ, র্যারিটি মানে অত্যন্ত দুর্লভ একটা ছবি, যদিও থট এ র্যারিটি, এটাকে আমি র্যারিটি বলে মনে করি, এটা একটা দুর্লভ ছবি। হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ক্লজ যেটা ছবিটা এঁকেছে, যেই এটাকে এঁকেছে তার নাম হচ্ছে ক্লজ এটাকে এঁকেছে, ক্লজের আঁকা একটা ছবি। অফ ইন্সবার্গ হচ্ছে নেম অফ এ প্লেস, অর্থাৎ ইন্সবার্গের একটা জায়গা, সেখানে ক্লজ বলে একজন ব্যক্তি আছে যিনি এটাকে এঁকেছেন, এই পিকচারটাকে, এই যে নেপচুন সি হর্সটাকে টেম করছে, বসে আনছে। ইন ব্রোঞ্জের মূর্তি এটা একটা, ফর মি মানে আমার জন্য এঁকেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।